দেখুন, ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে সব থেকে বড় গণতন্ত্রের দেশ বলা হয় এবং সেটা নিয়ে একেবারে গর্বের শেষ নেই। খুব স্বাভাবিকভাবেই দেশের নেতারা এটা নিয়ে গর্ব অনুভব করে। কিন্তু ওই প্রদীপের তলায় যেমন ঠিক অন্ধকার থাকে, গণতান্ত্রিক দেশের মধ্যে তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক অগণতান্ত্রিক দলগুলো কার্যত কিভাবে ক্ষমতায় দীর্ঘদিন ধরে টিকে রয়েছে, এটা নিয়েও কিন্তু গবেষণা কার্যত ভেতরে ভেতরে চলছে। যে গণতন্ত্রের ফাঁক বলে, এবং প্রথমত ডেফিনেটলি তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল তখন মানুষের আবেগকে এবং অত্যাচারী শাসনের থেকে মুক্তি পাওয়ার জন্যই তৃণমূল কংগ্রেসের ওপর মানুষ ভরসা রেখেছিল। কিন্তু তারপর দীর্ঘদিন তৃণমূলের এই অত্যাচারের পরেও, মানুষ তৃণমূলের ওপর বীতশ্রদ্ধ হয়ে যাবার পরেও কেন তৃণমূলের শাসন থেকে যে কোনো নির্বাচনে মুক্তি পাওয়া যাচ্ছে না? কেন ভোটের রেজাল্ট খুললেই দেখা যায় যে তৃণমূল কি মানে মিরাকুলাসলি একেবারে কোথা থেকে যেন তারা রাতারাতি বিপুল মার্জিনে জিতছে, জিতছে শুধু নয়, অন্যান্য বারের মার্জিন ভেঙে দিচ্ছে। যতই রাজ্যে ধর্ষণ, অত্যাচার, নারী নির্যাতন, কর্মসংস্থান, চুরি, দুর্নীতি যতই বাড়ছে, তৃণমূল কংগ্রেসের ভোটের মার্জিন ততই বাড়ছে। এটা তো কোনোভাবেই হওয়া সম্ভব নয়। তাহলে এই যে গণতন্ত্রের যে লুফোল, এই যে গণতন্ত্রের যে ভুল একটা ফাঁক রয়ে গিয়েছে, সেই ফাঁকটা মেরামতিতে আপনারা দেখবেন বিগত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকার অত্যন্ত সচেতন হয়েছে। এবং আমরা আশা করি আপনারাও আমাদের সঙ্গে সহমত হবেন যে আমাদের এমন একটা দিন নিশ্চিত করতে হবে দেশে, যেখানে তৃণমূল কংগ্রেসের মতো অগণতান্ত্রিক দলগুলো রাজনীতির আঙিনায় যেন পা দিতে না পারে। আজকে এই বিষয়ে আলোচনা করব আপনাদের সামনে। কেন্দ্র কি সিদ্ধান্ত নিয়েছে সেটাও শোনাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আপনারা আশা করি পশ্চিমবঙ্গবাসীকে নতুন করে বলে দেওয়ার কিছু নেই, কিন্তু পর্বের স্বার্থে আমাকে দু একটা কথা বলতেই হয়। যে এই যে পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা সব রাজ্যেই হয়, কিন্তু নারী নির্যাতনের ঘটনার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট গুলো, যে কেন রাত্রিরে বাইরে বাইরে বেরিয়েছিল কিংবা মেয়েটা লাভ অ্যাফেয়ার ছিল, এই ধরনের বক্তব্য কার্যত মানে কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে এটা কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক, মানে ওই বিশ্বনাথ বাবুর মতো রাজনৈতিক বিশ্লেষকের কথা আমি বলছি না, কেন্দ্রের যারা সত্যি সত্যি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করছেন, তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন যে কি করে ক্ষমতায় থাকা, প্রশাসনিক দায়িত্বে থাকা একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই রকম বক্তব্য। উত্তরবঙ্গে যেদিন মানুষ ভেসে যাচ্ছে, মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন। কেন তার ভয় নেই? এটা তো যে কোনো রাজনৈতিক নেতৃত্বরা কার্যত ভয় থেকে এরকমটা মানে করেন, যে যেদিন মানুষের পাশে ছুটে যাওয়ার চেষ্টা অনেক সময় ভয় থেকে করেন, সহানুভূতি না থাকলেও ভয় থেকে করেন, যে এবার এবার যদি আমি করি তাহলে পরের বার মানুষ উল্টে দেবে। কেন তৃণমূল কংগ্রেসের কোনো ভয় নেই? কেন তারা জানে যে আমি যা ইচ্ছা তাই করতে পারি? পার্থ চট্টোপাধ্যায়ের মতো বাড়ি, মানে ওই বান্ধবীর বাড়ি থেকে ওপেনলি টাকা উদ্ধার হওয়ার পরেও তাদের ভোটের মার্জিন কমবে না? কেন তারা এটা জানে? কেন সন্দেশখালীর মতো এই ঘটনার পরেও তারা জানে যে সন্দেশখালী থেকে তারা বিপুল মার্জিনে জিতবেন? কোন ফর্মুলাতে এই ঘটনাগুলো ঘটছে? এটা নিয়ে একেবারে চুপি চুপি বিভিন্ন বিশ্লেষণ চলছে। এবং আপনাদের দেখবেন এই বিশ্লেষণগুলোর অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে, একটা পর্বে সবগুলো ব্যাখ্যা করা সম্ভব নয়, কিন্তু আপনারা মূল যে ব্যাখ্যা সেটা হচ্ছে অনুপ্রবেশ। যেটা হচ্ছে অনুপ্রবেশ, তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিচ্ছে। তাতে করে কি হচ্ছে, যে একটা ডেমোগ্রাফিকের রেশিও বদলে যাচ্ছে, এবং এই কারণে তারা ভয় ডরহীন ভাবে একটা দলকে সাপোর্ট করে যাচ্ছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে, তাদের অপরাধগুলোকে পুলিশের হাত থেকে রক্ষা করে যাচ্ছে, তাদের সব কিছু ছুট দিয়ে যাচ্ছে, এবং সেই কারণে তারাও নির্বাচনের সময় ঢালাও ভোট দিয়ে যাচ্ছে। এই কারণে আপনারা দেখবেন বিগত কয়েক মাস ধরে আপনি কোনোদিন দেখেছেন যে এইভাবে বুলডোজার দিয়ে উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সমস্ত রাজ্যে বাংলাদেশি শনাক্তকরণের কাজ এবং তাদের পুশব্যাক করার কাজ? বিজেপি তো প্রায় 12-14 বছর হয়ে গেল ক্ষমতায় রয়েছে। আপনারা কতদিন ধরে দেখছেন যে এই কার্যগুলো হচ্ছে? খুব বড় জোর দেখবেন 6 মাস ধরে এটা শুরু হয়েছে। আপনি দেখবেন যে এসআইআর প্রক্রিয়া 2002-2003 সালে হয়েছিল, তারপরে চুপ, তারপরে কোন রকমেরই কেউ কথা বলেনি। আবার কেন বিজেপি উদ্যোগ নিয়ে, কেন্দ্রীয় সরকার উদ্যোগ নিয়ে, নির্বাচন কমিশন তো রয়েছে, কেন তারা এসআইআর করছে? কেন অমিত শাহ বারবার বলছেন যে এই যে পশ্চিমবঙ্গে যে এই যে ইনফিল্ট্রেটার্সরা আসছে এবং এই যে রেশিওর পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনারা বলছেন যে জন্ম
নিয়ন্ত্রণ করতে হবে, কিছু কিছু কমিউনিটির জন্ম ফার্টিলিটি হার অত্যন্ত বেশি, সেটাকে নিয়ন্ত্রণ করলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। অমিত শাহ বলছেন এটা মোটেই নয়। জন্ম অনিয়ন্ত্রণ মানে জন্য কিন্তু সমাজে, আমাদের এই সমাজে এই এত সংখ্যাটা বাড়ছে না। অমিত শাহ গতবার হিসাব দিয়ে দিয়েছিলেন যে 1947 সালের পর থেকে মুসলমানরা কতটা পার্সেন্ট বেড়েছে আর হিন্দুরা কতটা পার্সেন্ট কমেছে, তাও আবার ভারতবর্ষের মতো দেশে। বাংলাদেশে কমছে, পাকিস্তানে কমছে, ভারতেও কমছে। এইটা থেকে উদ্বেগ নিয়ে তারা পরিষ্কারভাবে কিছু সিদ্ধান্ত নিয়েছে। আমি আপনাদের সামনে শোনাবো কি সিদ্ধান্ত আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে করে তৃণমূল কংগ্রেসের মতো অগণতান্ত্রিক দলগুলো ফাঁক দিয়ে আর গলে যেতে না পারে, সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে। কিন্তু এই ঘুষপেটিয়া মূলত যেটা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ঢুকে গোটা দেশের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, তার কারণ পশ্চিমবঙ্গে এরা অবৈধভাবে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নিচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের বানিয়ে নেওয়ার পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলছেন যে আমাদের দেশই এদেরকে আধার কার্ড দিয়েছে, আমাদের দেশই এদেরকে ভোটার কার্ড দিয়েছে, আবার আমাদের দেশই বলছে এদের বহিরাগত। এটা কি করে হয়? এইভাবে তারা কার্যত যারা ভারতীয় নয় তাদেরকে আমাদের এই রাজ্য এবং দেশের মধ্যে ছড়িয়ে দিয়ে একটা মারাত্মক বিপদ ডেকে আনছে গোটা দেশের জন্য। সেইখান থেকে বাঁচার জন্য আপনারা জানেন, আমি প্রথমে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। দ্য ইকোনমিক টাইমসে প্রকাশ পেয়েছে, 700 CAA ক্যাম্পস টু বি অর্গানাইজড ইন বেঙ্গল পোস্ট দিওয়ালি অ্যান্ড কালী পূজা। এটা 2-3 দিন আগেকার খবর, 20 অক্টোবরের খবর এটা। সেখানে লেখা রয়েছে, অর্থাৎ পরশুর খবর, সেখানে লেখা রয়েছে যে 700 ক্যাম্প, CAA ক্যাম্প বসাবে বিজেপি পশ্চিমবঙ্গে দিওয়ালি এবং কালী পুজোর পর। সেটা তো মিটেই গেল, 700 ক্যাম্প তারা লাগাবে, যেখানে যারা নির্যাতিত হিন্দুরা অন্য জায়গা থেকে ফিরে আসছেন, বিশেষ করে মতুয়াদের এই যে নাগরিকত্ব দেওয়ার কাজটা, কিংবা অন্যান্য বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে বা অন্যান্য মূলত বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যারা চলে আসছেন, তৃণমূল কংগ্রেস যেমন তাদের একটা গোষ্ঠী রয়েছে, কাদেরকে তারা দেয় মানে ভোটার কার্ড দেয়, তারা সেটা ভালো করে জানে যে কারা তাদের ভোট দেবে, তাদেরকে শুধু দেয়। কিন্তু অন্যদিকে বিজেপি চাইছে এই নাগরিকত্বের মাধ্যমে তাদেরকে মানে বাংলাদেশি হিন্দুদেরকে এই রাজ্যে প্রতিষ্ঠিত করা। এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আরো একটা ঘটনা কি জানেন, সেই আনন্দবাজার পত্রিকা সেই তাদের নতুন একটা চাল, যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলোকে তারা কি করে যে পেড ভার্সন করে দেয়, ওগুলো পয়সা ছাড়া আপনি দেখতে পারবেন না। কিন্তু ওই যে আপনি বলেছি আপনাদের জন্য যে পেড ভার্সনের খবরগুলো আমি আপনাদের জন্য জোগাড় করি, এটা আপনি বিনা পয়সায় দেখতে পারবেন না, অনলাইনেও পয়সা দিয়ে অনলাইনে দেখতে হয়, কিন্তু আমি এই তথ্যগুলো আপনাদের জন্য জোগাড় করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে জনগণনার বিজ্ঞপ্তি হয়নি শুধু বঙ্গে বিভ্রান্তি। এটা মানে আপনি কিছুই বুঝবেন না, জনগণনার বিজ্ঞপ্তি হয়নি বঙ্গে শুধু বিভ্রান্তি, কিন্তু এর মধ্যে একটা গভীর অর্থনীতি মানে অর্থ আছে। 2027 সালে পশ্চিমবঙ্গে জনগণনা হতে চলেছে, 2027 সালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্ভবত 2011-তে লাস্ট হয়েছিল, এতদিন ধরে হয়নি। এবং এই যে ডেমোগ্রাফিক পরিবর্তনটা কতটা হয়েছে সেটা বোঝানোর জন্য এবারে এই জনগণনায় না জাতি জনগণনা করারও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, যেটা একটা মাস্টার স্ট্রোক। কেন জাতি জনগণনা? এই পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলিতে, বিশেষ করে বিভিন্ন ওই বাংলাদেশি সীমান্তবর্তী জেলাগুলোতে কিভাবে মানে বাংলাদেশি মুসলমানরা এসে তারা ভিড় জমিয়ে কার্যত আমাদের ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়েছে, সেটা বোঝানোর জন্য এই জনগণনাটা অত্যন্ত প্রয়োজন। এবং সেখানে 26 এপ্রিল থেকে কাজ শুরু হয়ে যাওয়ার কথা। এখনো পর্যন্ত শুনলে অবাক হয়ে যাবেন, এই এখানে লেখা রয়েছে, এটা প্রতিবেদনে যারা পেড ভার্সন নিতে চান পড়ে দেখে নেবেন। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, সেই রাজ্যটা সারা বাদবাকি প্রত্যেকটা রাজ্যে বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। 27 জনগণনার জন্য বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে যে বিডিও, এসডিও এদের কি কাজ করতে হবে, জেলা শাসকদের কি কাজ করতে হবে, সব নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে এ নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। শ্রমিক ভট্টাচার্য এটা নিয়ে কিন্তু টুইটও করেছেন। এবার এটা কেন করা হয়নি, তার কারণ তৃণমূল কংগ্রেসের আশঙ্কা যে এবারে যেহেতু নরেন্দ্র মোদী মানে রাহুল গান্ধী দীর্ঘদিন ধরে দেখবেন জাতি জনগণনার কথা বলতেন, দীর্ঘদিন ধরে, আপনারা ভুলে যাবেন, আমি মনে করি দিই, দেখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি বলছেন যে ধরুন দর্শক আসনে কেউ বসে আছে, আপনাদের মধ্যে কতজন শিডিউল কাস্ট, কতজন মুসলিম, কতজন এসসি, কতজন এসটি, এরকম প্রশ্ন করতেন। ধরুন কেউ কোনো একটা জায়গায় বিয়ে বাড়িতে গেছে, সেখানেও জিজ্ঞাসা করতেন আপনাদের মধ্যে কতজন শিডিউল কাস্ট, কিংবা কোনো একটা ব্যাংকে চাকরি করে কিছু স্টাফ রয়েছে তাদেরকেও জিজ্ঞাসা করছেন যে আপনাদের মধ্যে কতজন মুসলিম রয়েছেন, কতজন এসটি রয়েছেন। তো
তো তার দাবি ছিল, রাহুল গান্ধীর দাবি ছিল যে জাতি জনগণনা করতে হবে, কিন্তু তিনি বুঝতে পারেননি যে নরেন্দ্র মোদী এই শর্ত মেনে নেবেন। নরেন্দ্র মোদীরাও বুঝেছেন রাহুল গান্ধী নিজের ডালটাই নিজে কেটেছে, সেই জন্য রাহুল গান্ধী এখন জাতি জনগণনা নিয়ে কথা বলে না, এখন শুধু ভোট চোর। যেহেতু আর কোনো ইস্যু নেই সেহেতু ভোট চুরি নিয়েই কথা বলে, আর কোনো বিষয়ে তারা মুখ খুলতে পারে না, কারণ বিজেপি ঠিক করেছে, ঠিকই বলেছে, জাতি জনগণনা করব। যে একটা দেশের মধ্যে কত হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, এসসি, এসটি, আদার কমিউনিটি কি রয়েছে সেই প্রত্যেকটা তথ্য আমাদের কাছে আসতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গ এখানে সিঁদুরে মেঘ দেখছে, তারা বুঝতে পেরেছে যে এই তথ্য যদি চলে আসে কেন্দ্রীয় সরকারের হাতে, তাহলে একেবারে দুধ কা দুধ পানি কা পানি এমনি হয়ে যাবে। আর এসআইআর তো এমনি হচ্ছে। প্রথমত এসআইআর এর মধ্যে তো আপনি নাগরিকত্ব বদলে দিতে পারবেন না, সেটা তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এসআইআর এর মধ্যে আপনি ভোটাধিকার কেড়ে নিতে পারেন, কিন্তু ভোটাধিকার কেড়ে নেওয়া মানে তার নাগরিকত্ব চলে যাওয়া নয়, এটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সেই কারণে এই জাতি জনগণনার মধ্যে দিয়ে জানতে হবে যে সত্যি পশ্চিমবঙ্গের রেশিওটা এই মুহূর্তে ঠিক কি হয়ে গিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানেন যে এর ফল এবং পরিণাম কি হতে পারে, সেই কারণে একমাত্র পশ্চিমবঙ্গ যারা এই কোনো বিজ্ঞপ্তি নোটিফিকেশন জারি করেনি, প্রত্যেকটি রাজ্য করে দিয়েছে। এইরকম একটা রাজনৈতিক দল ফাঁক ফোকর বলে যেন পশ্চিমবঙ্গ ছেড়ে দিন ভারতবর্ষের আঙিনায় পা দিতে না পারে, তার জন্য কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা? একটা ব্যবস্থা নিলেই হবে, এই যে ইনফিল্ট্রেটার্সদের আটকে দিতে হবে। তার কারণ ইনফিল্ট্রেটার্সদের ঢুকিয়ে ওরাই হচ্ছে মেন, মানে তৃণমূল কংগ্রেসের আপনার ফুড চেন বা ব্লাড সাপ্লাই বলতে পারেন, ওরাই অ্যাকচুয়ালি তৃণমূলকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করে রেখেছে। কিন্তু এইটাকে যদি আইডেন্টিফাই করে দেওয়া যায়, এক তো এশিয়ার প্রক্রিয়া, তারপরে সিএএ রয়েছে, এনআরসি রয়েছে, এনপিআর রয়েছে, তারপরে এই জাতি জনগণনা বা লোক সংখ্যা গণনা, এইটা করার মধ্যে দিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার বেশ কিছু তথ্য হাতে পেয়ে যাবে। দেখুন, এটা যদি আমাদের পশ্চিমবঙ্গ শেষ পর্যন্ত রাজি না হয়, পশ্চিমবঙ্গের বিরাট ক্ষতি, সেটা আনন্দবাজার পত্রিকাও লিখেছে। আনন্দবাজার কি লিখেছে? 3টি পয়েন্ট তারা উল্লেখ করেছে। 3টি পয়েন্টের মধ্যে তারা বলছে সংসদীয় ও বিধানসভা আসনের পুনর্বিন্যাসে অসুবিধা। পশ্চিমবঙ্গ যদি এটা না করে, তাহলে দেখুন যে কোন রাজ্যে সংখ্যা বাড়ছে, যে ধরুন মানে কোন কোন কতটা এরিয়া মিলিয়ে একটা সাংসদ রাখবো, বা কতটা সংসদীয় এলাকায় আমি দুটো মানে কি বলবো বিধানসভা রাখবো না 3টে বিধানসভা ভাগ করে দেবো, সেটা ডিপেন্ড করছে সেইখানেকার জনবিন্যাসটা কতটা পাল্টেছে বা জনসংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছে। তা এইটা যদি, এই তথ্য যদি না হাতে আসে, তাহলে পশ্চিমবঙ্গের একেবারে মাৎসন্যায় পরিস্থিতি তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্র যে টাকা দেয় সেটা হচ্ছে ডিপেন্ড করে যে কোন জেলাতে কত সংখ্যক মানুষ রয়েছে, কিরকম জনঘনত্ব, তার উপর বেশ করে টাকা মঞ্জুর করেন। যে ধরুন পশ্চিমবঙ্গে 2011-তে ফর এক্সাম্পল, মনে নেই এক্স্যাক্টলি, ধরুন 8 কোটি মানুষ ছিল। আজকে দাঁড়িয়ে সেই সংখ্যাটা 2 কোটি বা 3 কোটি যদি বেড়ে যায়, তাহলে তো 2008 সাল থেকে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে যে অর্থ বরাদ্দর ডিসিশন করেছিল সেটা তো আজকে পরিবর্তন হয়ে যাবে। কারণ 8 কোটি মানুষের জন্য যে টাকা আসবে, 10 কোটি মানুষের জন্য তো সেই কোটি টাকা আসবে না, আরো বেশি আসা উচিত। কিন্তু সেটা জনগণনা না হলে তো বোঝা যাবে না, তাহলে পশ্চিমবঙ্গের নিজেরও ক্ষতি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষতি মেনে নিতে রাজি রয়েছেন। কেন রাজি রয়েছেন? তিনি চান তার যে ভোট ব্যাংক তাদেরকে এক্সপোজ যেন না হয়ে যায়, যেন গোটা ভারতবর্ষ দেখে অবাক না হয়ে যায়, সে কি, এ তো হিন্দু মুসলমান কার্যত রেশিও কার্যত সমান সমান হতে চলেছে পশ্চিমবঙ্গে। এই তথ্যটাকে আটকানোর জন্য বিজ্ঞপ্তি জারি করেনি এই রাজ্য সরকার। আরো একটা এখানে বলেছে রাজ্যের জনসংখ্যা উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত পরিসংখ্যানের ঘাটতি, অর্থাৎ যে কোনো জায়গায় কিরকম জনবিন্যাস রয়েছে, কতজন এসসি, এসটি, বিপি মানে বিলো দ্য পভার্টি লেভেল রয়েছে, এর উপর বেশ করেই তো পরিকল্পনা, প্রকল্প, সংখ্যালঘু রয়েছে, এর উপর বেশ করেই তো প্রকল্প আনতে হয়। সেই প্রকল্পগুলো আপনি সঠিকভাবে করতে পারবেন না যদি এই তথ্যগুলো হাতে না আসে, আপনাকে করতেই হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা বুঝতে পারছে যে এই তথ্যের মাধ্যমে আদতে তারা কি করে রেখেছে পশ্চিমবঙ্গে নোংরাটা, সেইটা গোটা দেশ জেনে যাবে, হাইকোর্ট জেনে যাবে, সুপ্রিম কোর্ট জেনে যাবে। এবং এটা যদি জেনে যাওয়া হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আর কতদিন করবেন তিনি? তার বয়স হয়েছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যে উত্তরসূরিদের রেখে দিতে চাইছেন সেটা যে সমূলে নিপাট হয়ে যাবে সেটা তিনি বুঝতে পারছেন। এবং এইগুলো যদি রেগুলাইজেশন করা হয়, আপনি দেখেছেন যে যোগী আদিত্যনাথ ট্রেনের কামরা করে বুলডোজার ভাড়া করে নিয়ে আসছেন। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলো এই বুলডোজার দিয়েই কিন্তু এই সমস্ত ধর্ষকদের থামিয়ে রেখেছে। সেই কারণে
মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আপ্রাণ চেষ্টা যে তিনি যদি এই ধরনের অগণতান্ত্রিক পরিবেশ করে মানে রাজনীতি টিকিয়ে থাকতে পারেন, কিন্তু কেন্দ্রীয় সরকারও ভাবছে যে না, এই রকম তৃণমূল কংগ্রেসের মতো আগামী দিনে তো অনেকেই এরকম প্ল্যান করতে পারে, মানে যে কেউ প্ল্যান করতে পারে বা আমি ক্ষমতায় আসবো, সংখ্যালঘুদের তোষণ করবো, সংখ্যালঘুদের সব ছাড় দিয়ে দেবো, সংখ্যালঘুদের অপরাধ করলেও অপরাধের আওতায় আনবো না, ধর্ষণ করলেও তাদের জামিনের ব্যবস্থা করে দেওয়া হবে, হেলমেট না পরে গেলেও ট্রাফিকে ধরা হবে না। এই রকম যদি কোনো মানে একটা আমি হাইপোথেটিক্যালি বলছি, এরকম কোনো যদি একটা রাজনৈতিক দল আসে, তাহলে ওদের ভোটটা কনসলিডেট হয়ে যাবে। কনসলিডেট হয়ে গেলেই তারা প্রত্যেকবার জিততে থাকবে, আর তাদের কেউ হারাতে পারবে না। কিন্তু সেইটাকে ভাঙার জন্য এই জনবিন্যাসটাকে পরিবর্তন, মানে কি রয়েছে স্টেট, এবং তারপরে সেটাকে পরিবর্তনের জন্য যারা অরিজিনাল পশ্চিমবঙ্গবাসী বা ভারতবাসী নয় তাদেরকে তিনটে তিনি বলেছেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, সেই মাধ্যমে কিন্তু গোটা ভারতবর্ষের একটা পরিষ্কার করতে চাইছেন। সেই কারণে আপনাদের সামনে এই অজানা তথ্যগুলো সামনে নিয়ে আসলাম, যে তথ্যগুলো আপনি পাবেন না, যে তথ্যগুলো সংবাদ মাধ্যম প্রথম পৃষ্ঠায় ছাপানো উচিত, তারা পেড ভার্সন করে যাতে সব থেকে কম মানুষ জানতে পারে সেই চেষ্টা তারা করে। কিন্তু আমরা রয়েছি আপনাদের জন্য, আমরা সেই তথ্যগুলো আপনাদের জন্য তুলে দিই আপনাদের সচেতনার্থে। এরপরে আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করবেন, আপনারা আরো বেশি করে তথ্য সংগ্রহ করবেন, নেট থেকে পড়বেন, রাজনৈতিক বক্তব্য শুনবেন, কোন দল কি বলছে শুনবেন, তারপরে আমার বক্তব্য মেলাবেন কার সঙ্গে মিলছে, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। এনিওয়ে, গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করলাম। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট করবেন, আর যারা পারবেন তারা চ্যানেলে জয়েন বাটন ক্লিক করে আমাদের অল্প টাকার মাধ্যমে 89 টাকার মাধ্যমে আমাদের সামনে যোগদান করে আমাদের সমর্থন করতে পারেন। এখনকার মতো এখানেই।